নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দৃষ্টিহীনের লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম ভাগ্যের পরিহাস। সেদিন নিজের ঘরে ঢুকতে চমকে উঠলাম। বিস্মিত হয়ে গিয়ে ভাবতে লাগলাম, ও এ ঘরে কেন? এর তো থাকবার কথা কোনো বিখ্যাত বড়লোকের অন্তঃপুরে। এর একটা ইচ্ছা পূর্ণ করবার জন্যে 10-12 জন দাসদাসী সদা সর্বদা তৈরি থাকবে। তা না হয়ে এ স্থান পেয়েছে একটা সাধারণ চাকরিজীবী মেয়েদের হোস্টেলে। অদ্ভুত, তাজ্জব ব্যাপার। মেয়েটি বোধ হয় আমার বিস্মিত দৃষ্টির সামনে পড়ে অস্বস্তি বোধ করছিল। ব্যাপারটাকে হালকা করে নিতে বোধ হয় সে একটু হেসে বললে, আপনি বোধ হয় বেলাদি, আমার রুমমেট। আমি বুঝি মেয়েটি আলাপ জমাতে চাইছে। দীর্ঘদিন আমি হোস্টেলের এই ঘরে আছি। এই ঘরের অপর সিটটায় কত মেয়ে এলো চলেও গেল। কেউ বা গেল জীবনসঙ্গীর হাত ধরে নতুন ঘরে। কারো বা চাকরির উন্নতি হওয়ায় এই গৃহ সমস্যার যুগেও ঘর জোগাড় করে আত্মীয় স্বজনকে নিয়ে বাসা বাঁধল। কেউ বা টিউশনি করে পড়ে, পরীক্ষায় পাশ করে নিজের জায়গায় ফিরে যায়। প্রথম দিন সকলের মুখেই ওই একই প্রশ্ন, আপনি বুঝি আমার রুমমেট? ওই সামান্য ছোট্ট কথাটুকু ধরে অনেকখানি আত্মীয়তা গড়ে ওঠে। চলে গেলে চোখে জল আসে, বুকের ভেতর মোচড়ায়। তারও বোধ হয় তেমনটি হয়। ঘন ঘন চিঠি দেয়, ক্রমশ দেরি হয়, অজুহাত আসে, কাজে ব্যস্ত। অবশেষে একদিন চিঠি দেওয়া বন্ধ হয়ে যায়। আমারও প্রথমটা ফাঁকা লাগে। তারপর নতুন রুমমেট আসে, বাদো বাদো ভাবটা কেটে যায়। একদিন ভুলেও যায় পুরাতনকে। এইভাবে অনেকগুলো রুমমেট চলে গেছে। এইটাই বোধহয় জগতের রীতি। কিন্তু এরই মধ্যে বোধহয় কয়েকজন বিশেষ ছাপ রেখে যায়, কারণ তার ঘটনার মধ্যে আছে বৈচিত্র্য। যাক সে কথা, যে কথা বলছিলাম এখন সেই কথাই বলি। আমি প্রশ্ন করি, হ্যাঁ আমি বেলাদি, কিন্তু তোমার নামটি কি ভাই? মেয়েটি একটু হেসে জবাব দিল, ইলা। ইলা কি ভাই? মেয়েটি আমাকে বিস্মিত করে দিয়ে বলল, মিত্র। না না, ঘোষ। আবার বিস্মিত হলাম। নিজের পদবি বলতে ভুল হয়? ঠাট্টা করে বললাম, তুমি কোনটি এখন, মিত্র না ঘোষ? মেয়েটি আবার হেসে জবাব দিল, না আমি ঘোষ। বিশ্বাস করুন, বলতে ভুল হয়েছিল। হাতের প্লাস্টিকের ঝুড়িটা নামিয়ে রাখতে রাখতে আমি বলি, দিদি যখন বলেছ তখন একটা প্রশ্ন করব, কিছু মনে করবে না তো? ইলা হাসি মুখে জবাব দিল, প্রশ্ন করুন না, যা খুশি। বলি, এত রূপ নিয়ে তুমি কাজ করতে বেরিয়েছ, কি কাজ করো? মেয়েটির মুখখানা হঠাৎ যেন কালো মেঘে ছেয়ে গেল। সে ধীরে জবাব দিল, কাজ এখনো তেমন কিছু জোগাড় করতে পারেনি। আপনি আমাকে একটা ভালো কাজ দেখে দেবেন বেলাদি? বুঝলাম অজান্তে তার কোনো ব্যথার জায়গায় হাত দিয়ে ফেলেছি। তাই হেসে হালকা করে নিয়ে বলি, তোমার আবার কাজের ভাবনা? কিছু না হলেই তখন সোজা চলে যাবে কোনো ছবির পরিচালকের কাছে। তারপরে তোমার হিরোইনের চান্সটা আটকায় কি? ইলা আবার হেসে ওঠে আমার কথায়। সে বলে, আপনি কেবল আমাকে সুন্দরী দেখছেন। ব্যাপারটা হালকা হয়ে গেছে দেখে আমি ওই জামা কাপড় বদলাবার দিকে মন দিলাম। কিন্তু মনের মধ্যে সতত সেই প্রশ্ন, ইলা এখানে কেন? আরও মাঝখানে কেটে গেল। প্রথম দিনের পরিচয় এসে বাদো বাদো ভাব আজ আর নেই। ইলা তেমন কিছু লেখাপড়াও শেখেনি যে তাকে একটা ভালো কাজ জোগাড় করে দিতে পারি।
আর একটা জিনিস লক্ষ্য করলাম যে কাজ জোগাড়ের দিকে ইলারও তেমন ঝোঁক নেই। কারণ আমাদের হোস্টেলে নানা ধরনের মেয়ে থাকে। কেউ শিক্ষয়িত্রী, কেউ বা কেরানি, কেউ বা আবার নার্স, কেউ বা ছোটখাটো কারখানায় কাজ করে। এছাড়া টেলিফোন, পোস্ট অফিস তো আছেই। তাই এদের প্রত্যেককে অনুরোধ করলে যোগ্যতা হিসাবে কোথাও না কোথাও একটা কাজ পাওয়া অসম্ভব নয়। এছাড়াও দেখেছি যাদের কাজ যখন না থাকে তারা কমন্ডম থেকে সব কখানা খবরের কাগজ নিয়ে চাকরিখালির বিজ্ঞাপন দেখে দরখাস্ত করে। সময় বিশেষে তদবির করতেও বার হয়। ইলাকে কিন্তু কখনো বেরোতে দেখলাম না। যদিও বা কখনো বেরোতো হোস্টেলে মেয়েদের সঙ্গে কাছের পার্কে কিংবা দোকান বাজারে জিনিস কিনতো, ফিরে আসতো। মাঝে মাঝে সিনেমা থিয়েটার দেখতে যেত। বোধহয় কলকাতায় কোনো আত্মীয় ছিল না, তাই তাদের বাড়ি যেতেও দেখিনি। চাকরি করতে যে মেয়ে আসবে তার এমনটি ভাব আগে তো লক্ষ্য করিনি। ইলার চালচলন বা বেশভূষার মধ্যে অর্থে কষ্ট আছে বলে মনেও হতো না। তাই মনে মনে ভাবতাম ইলার খরচ চলে কি করে। এই ব্যাপারে তাকে প্রশ্ন করলে সে এড়িয়ে যেত, তেমন কোনো জবাব দিত না। মেয়েদের সঙ্গে বিশেষ মিশত না, এক মনে নিজের ঘরেই থাকত। ইলা কোনো আত্মীয় স্বজনের কথা কখনো উচ্চারণও করত না। বাড়ি কথা জিজ্ঞাসা করলে বলতো বর্ধমান জেলায়। কোনো জায়গার নাম করত না। এইসব কারণে ও আমার কাছে হয়ে উঠেছিল একটি সত্যিকারের বিস্ময়। মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখতাম। ভাবতাম প্রেমাস্পদের কাছ থেকে বোধহয় প্রত্যাখ্যাত হয়েছি। তবু সে কথা বিশ্বাস করতে ইচ্ছা হতো না। ওর মতন শান্ত স্বভাবের মেয়ে, যার সারছড়ে মুখে রাগ ফোটে না, যার অত রূপ, তার ভাগ্যে এমন তো ঘটতে পারে না। তবুও এত বিস্ময় থাকলেও ওর মধ্যে ছিল একটা অসহায় ভাব। সংসারে যেন একা চলতে পারে না, কেমন যেন অপরের উপর নির্ভর করতে চায়। ওকে দেখে মনে হতো একটা যেন লতা গাছ, আর একটি গাছকে অবলম্বন করে যেন বেড়ে উঠছিল। নিষ্ঠুর মানুষ সে গাছটাকে কেটে নিয়েছি। লতা গাছটাকে কিছু বলেনি, কারণ তাকে দিয়ে তার কোনো কাজ হবে না। মাটির বুকে পড়ে প্রখর সূর্যলোকে লতার যেমন অবস্থা হয়, তার অবস্থাও ঠিক সেই রকম। সর্বমন প্রাণ দিয়ে সে চায় বাঁচতে, কিন্তু প্রকৃতি তাকে তিল তিল করে মরণের মুখে ঠেলে দিচ্ছে, অথচ সে চায় বেঁচে থাকতে। এই ভাব তার মধ্যে ফুটে উঠত বলে সে আমার অনেকখানি স্নেহ অর্জন করেছিল। কিন্তু তার জীবনের গোপন কথা জানিয়ে সে আমার বিস্ময় দূর করত না। তার জন্যে অদম্য কৌতূহলেরও আমার শেষ ছিল না। মনে হতো এরই মাঝে লুকিয়ে আছে তার জীবনের অনেকখানি গোপন রহস্য। কিন্তু কি সে গোপন রহস্য? এর মধ্যে হঠাৎ একদিন একটা ছোট্ট ঘটনা আমার কৌতূহলকে আরো বাড়িয়ে দিয়ে গেল। একদিন সন্ধ্যার সময় হঠাৎ একটা মস্ত বড় গাড়ি এসে হোস্টেলের সামনে দাঁড়ালো। যথা নিয়মে দারোয়ান এসে একটা ছাপা কার্ড ইলাকে আমার সামনে দিল। ইলা সে কার্ডটা হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে নিয়েই বলল, বলে দাও আমি নেই। দারোয়ান ফিরে যাচ্ছিল। হঠাৎ কি ভেবে ইলা বলল, না, ওকে অপেক্ষা করতে বলো, আমি যাচ্ছি। কথাটা শেষ করে বাক্স থেকে একখানা কাপড় বার করে সে বদলাতে শুরু করল। অবিন্যস্ত চুলগুলোকে ঠিক করে নিল। তারপর আরশির সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিতে নিতে ছড়ছড় করে কেঁদে ফেলল।
এ ঘটনা দেখে আমারও দারুণ কৌতূহল হলো। আগন্তুক কে? ইলার সঙ্গেই বা তার কিসের সম্বন্ধ? জানবার অদম্য বাসনা আমাকে যেন অভিভূত করে ফেলল। বিছানার উপরে রাখা ভদ্রলোকের নামের কার্ডখানা আর চোখে দেখলাম তাতে লেখা রয়েছে সুদর্শন মিত্র। এমনি সময় ইলা নিজেকে সংযত করে নিয়ে বিছানার ওপর থেকে কার্ডখানা তুলে নিল। তারপর ধীর মন্থর গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও কৌতূহল মেটাতেই তার পিছন পিছন নিঃশব্দে বেরিলাম। দোতলা সিঁড়ি বাঁকে মুখে কাঁচটা দিয়ে যেখান দিয়ে সম্পূর্ণ রাস্তাটা দেখা যায়, বাইরের দিকে চাইলাম। দেখলাম গাড়িতে বসে আছেন একজন মাত্র আরোহী। তার নাম যদি সুদর্শন হয় তবে সার্থক তার নাম করেন। বয়স বেশি নয়, চেহারা দেখলে বোঝা যায় পেছনে রয়েছে একটা ধনীর আভিজাত্য। ভদ্রলোক উল্টো দিকে মুখ করেছিলেন, তাই তার মুখখানা ভালোভাবে দেখা গেল না। লীলা গাড়ির কাছে গিয়ে পৌঁছাতেই তিনি গাড়ি থেকে নেমে পড়লেন। তারপরে শ্রদ্ধার সঙ্গে অভিবাদন করলেন। গাড়ির পেছনে দরজা খুলে দিলেন, ইঙ্গিত করলেন গাড়িতে উঠতে। ইলাও দেখলাম শান্ত বালিকার মতো পেছনে উঠে বসল। ভদ্রলোক কোনো কথা না বলে চালকের আসনে বসে গাড়িটা চালিয়ে দিলেন। এইবারে ইলেকট্রিক বাতির সামনে পড়তে ইলাকে পরিষ্কার দেখা গেল। দেখলাম ইলা মুখে কাপড় চাপা দিয়ে রয়েছে, হয়তো বা কাঁদছে। সেদিন ইলা ফিরল অনেক রাত্রে। হোস্টেলে কিছু খেল না, শরীর ভালো নেই বলে তাড়াতাড়ি শুয়ে পড়লে। আমাকেও ভোরবেলা উঠে টিউশনিতে বেরোতে হবে, তারপরে আবার 10:30টায় অফিসে যেতে হবে। সারাদিনের মধ্যে এতটুকু নিঃশ্বাস ফেলবার সময় পাব না। তাই তাকে কোনো প্রশ্ন না করে আমিও শুয়ে পড়লাম। কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙতে দেখি ইলা ঘুম থেকে উঠে নিজের মনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কি ব্যাপার, কে বলে দেবে? আরও কিছুদিন পর এক বয়স্ক ভদ্রলোক এলেন ইলার সঙ্গে দেখা করতে। তার কিছু পর থেকে দেখতাম ইলা প্রায়ই হোস্টেল থেকে বিকেলে বেরিয়ে যেত, ফিরত গেট বন্ধ হবার আগে। ভাবলাম সুদর্শন আর ইলার মধ্যে মিলনে যেখানে বাধা ছিল সেটা বোধহয় কেটে গেছে। ইলাও ইদানিং দেখতাম আর তেমন মন মারা হয়ে নেই। সাজের পরিপাটি বাড়ল, নতুন খানকত কাপড় গহনা তাকে পরতে দেখলাম। একদিন তাকে প্রশ্ন করলাম, এ কাপড় গহনাগুলো তোমাকে কে দিল? ইলা বলল, কিনেছি। আমি একটু হেসেই বলি, তুমি তো চাকরিই করো না, তাহলে এত টাকা জমালে কি করে? ইলা মুখে হঠাৎ একটা কালো মেঘ যেন খেলে গেল। শান্তভাবে সে বলল, আমার জমানো টাকা ছিল। এরপরে আর কিছু বলা চলে না। মনে হলে একবার বলি, জমানো টাকায় যদি তোমার থাকবে তাহলে তুমি এখানে এসে উঠলে কেন? নিজে বাড়ি ভাড়া করে থাকতে পারতে, কিংবা কোনো বিলিতি হোটেলেও থাকতে পারতে। এই অল্প খরচার হোস্টেলে কেন? কথাটা বলা ভালো দেখায় না বলে চুপ করেই গেলাম। আরও মাস আসতেক বাদে ইলা হঠাৎ আমাকে একদিন রাত্রিরে বলল, আমার বিয়ে, আপনি যাবেন তো? আমি বললাম, কোথা থেকে দিয়ে হবে? আগামী 7 তারিখে শ্যামবাজারে আমার এক আত্মীয়ের বাড়ি থেকে। তোমার স্বামী কি করেন? আমার স্বামী এবার যেন একটু ঢোক গিলল। তারপর বলল, একটা কারখানার মেকানিক। কি নাম ভদ্রলোকের? আমি এবার প্রশ্ন করি। ভেবেছিলাম যে শুনব সুদর্শন মিত্রের নাম।
কিন্তু তার বদলে শুনলাম অর্ধেন্দু রায়। সুদর্শন তাহলে কে? ইলার সঙ্গে তার তবে কি সম্পর্ক? সেদিনকার সেই বয়স্ক ভদ্রলোকই বা কে? মনের ভিতর একসঙ্গে সব প্রশ্নগুলো যেন জট পাকিয়ে উঠল। কিন্তু আমি জানি এর একটা প্রশ্নেরও সদুত্তর ইলা দেবে না। সুতরাং আমার প্রশ্ন আমার মনেই চেপে রাখতে হলো। বিয়ের দিন 10 আগে থেকে দেখতাম সে বয়স্ক ভদ্রলোক নিয়ম করে বিকেলে আসতেন এবং ইলাকে সঙ্গে নিয়ে বোধহয় দোকানে যেতেন। নানা ধরনের জিনিস সে কিনে আনত। বিয়ের আগের দিন অবধি সে হোস্টেলে ছিল। আমি ভাবলাম বোধহয় অসবর্ণ বিয়ে হচ্ছে, তাই বিয়ের আগে বা বিয়ের সময় যেসব আচারে নিয়ম আছে সেসব পালন করা হচ্ছে না। সন্ধ্যাবেলা সেই ভদ্রলোকের সঙ্গে চলে যাবার সময় আমাকে বলে গেল, কাল যাবেন কিন্তু শ্যামবাজারে। ঠিকানাটা একটা কাগজে লিখে সে আমার হাতে দিয়ে গেল। আমি প্রশ্ন করি, ওই ভদ্রলোকের বাড়ি থেকে তোমার বিয়ে হবে বুঝি? ইলা বলে, হ্যাঁ। উনি তোমার কে হন? ইলা শান্ত কণ্ঠে বলল, আত্মীয়। ঠিকানাটায় চোখ বুলোতে দেখি বাড়ির মালিকের নাম লেখা রয়েছে গোবিন্দ ব্যানার্জি। তাহলে ছেলেরা ব্রাহ্মণ? গোবিন্দবাবু ছেলের কোনো আত্মীয়? এই সংশয় দূর করতে তাকে প্রশ্ন করি, তোমাদের রেজিস্ট্রি কতদিনে হয়েছে? ইলা প্রশ্ন করে, রেজিস্ট্রি কেন? আমাদের তো কাল হিন্দু মতেই বিয়ে হবে। আমি প্রশ্ন করি, তাহলে গোবিন্দবাবু কে? ইলা নির্বিকারভাবে বলে, ওই তো উনি, যিনি আমাকে নিতে এসেছেন। আবার বিস্ময়, কিন্তু সে বিস্ময় প্রকাশ করবার উপায় নেই। ইলা চলে গেল। নিছক কৌতূহল মেটাতে সেদিন রাত্রে একটা উপহার হাতে নিয়ে বিয়ের আসরে গিয়েছিলাম। কিন্তু আমার বিস্ময় না কমে বরং বাড়ল। দেখেই বুঝলাম বাড়ির লোকের এ বিয়েতে আগ্রহ নেই। কেউ কারো খবর রাখে না। ছোট্ট বাড়িটাকে উৎসবের উপযুক্ত করে কেউ সাজায়ও নি। নিমন্ত্রিত ব্যক্তিদের কেউ বিশেষ চেনে না। বর এলো সামান্য কয়েকজন বরযাত্রী সঙ্গে নিয়ে, তাও নিজেদের গাড়িতে নয়, কলকাতার ভাড়াটে ট্যাক্সি করে। ছেলেকে দেখতেও তত ভালো নয়। তবে ইলা কিসের মোহে এ বিয়েতে রাজি হলো? আরও বিস্ময় ছিল, বরাভরণ, দান সামগ্রী এবং খাওয়া দাওয়ার মতো বিরাট প্রাচুর্য লক্ষ্য করলাম। এ কি করে সম্ভব হলো? সেদিন এই প্রশ্নটায় ভাবতে ভাবতে নিজের হোস্টেলে ফিরে এসেছিলাম বিয়ের আসর থেকে। রাত্রিবেলা তো মাঝে মাঝে ঘুমের মধ্যে ওই প্রশ্নটাই জাগছিল, ইলার ব্যথা কোথায়? কেনই বা সে অর্ধেন্দুকে বিয়ে করল? অর্ধেন্দু কে? কোথায় তার সঙ্গে আলাপ? গোবিন্দবাবুই বা কে? ইলার খরচ এতদিন ধরে কে চালালো? ইলার বিয়েই বা কে দিল? এ সমস্ত প্রশ্নের সমাধান করে দিতে পারত ইলা, কিন্তু সে করবে না। তবে টিউশনে সেরে সেদিন সকালে ফিরলাম খাওয়া সেরে অফিস যাবার জন্য। অভ্যাস মতো লেটার বক্সটা হাতড়ালাম, যদি কোনো চিঠি থাকে মার বা আমার ছোট ভাইটার। কিন্তু তাদের চিঠি পেলাম না। অথচ পেয়ে গেলাম একটা খাম, যা আমি আশা করিনি। চিঠিখানা ইলার নামে এসেছে, আসছে রানীগঞ্জ থেকে। পত্রপ্রেরক সুদর্শন মিত্র। আমার কৌতূহল আবার দ্বিগুণ হয়ে দেখা দিল। ইলাকে হয়তো এখন গোবিন্দবাবুর বাড়িতে পাওয়া যেতে পারে, কিন্তু সেখানে চিঠি দিতে গেলে এখন আমার অফিস কামাই হবে। অথচ এই মুহূর্তে চিঠিখানা সেখানে না পৌঁছলে ইলা কোনোদিনই আর সে চিঠি পাবে না।
কারণ অর্ধেন্দুর বাড়ি কোথায় আমার জানা নেই, আর ইলাও আমাকে জানায়ওনি সে কোথায় থাকে। সুতরাং সে যদি হোস্টেলে আবার কোনোদিন বেড়াতে আসে তবেই তাকে আমি চিঠি দিতে পারবো, নইলে ওটা থাকবে আমারই কাছে। এই ধরনের ৭-৫ ভাবতে ভাবতে উঠে গেলাম আমার ঘরে। তারপর নিছক কৌতূহল বসে ছিঁড়ে ফেললাম চিঠিখানা। চিঠিটায় লেখা আছে, হে বন্ধু, বিদায়। জীবনে হয়তো তোমার সঙ্গে আর কোনোদিনই দেখা হবে না। আজ শেষ এই বিদায়ের দিনে মনের ভাবকে গোপন করতে না পেরে তোমাকে এই চিঠিখানা লিখে ফেললাম বন্ধু বলে সম্বোধন করে। জানি না তুমি এ ডাকে সাড়া দেবে কিনা। আক্ষেপ কিংবা অভিমান যদি থাকে তাহলে ক্ষণিকের তরে ভেবে দেখো বন্ধু, দুর্বল মানুষ সে তোমার কাছ থেকে কিছু চায়নি। তোমার জীবনের পথে দাঁড়িয়ে স্বামীর দাবি নিয়েও জীবনকে তোমার পঙ্গু করে দেয়নি। দূর থেকে সে কেবল কামনা করেছিল তোমার বন্ধুত্ব। আসানসোল কোর্টে সকলে জানল আমি মদ্যপ, যৌন রোগাক্রান্ত, তাই আমার স্ত্রী আমার সঙ্গে ঘর করতে পারেনি। সেই জন্য প্রয়োজন হয়েছিল বিবাহ বিচ্ছেদের। কিন্তু তুমি তো জানো বন্ধু, এ কথা সত্য নয়। জগতের কোনো নারীর কোনো ক্ষতি করা আমার পক্ষে সম্ভব নয়। বিধাতার অভিশাপ মাথায় নিয়ে আমি জন্মেছি। সারা জীবন ধরে আমাকে অভিশাপ মেনে চলতে হবে। প্রাণ ভরা তৃষ্ণা, হাতের কাছে শীতল জল, তবু পান করবার অধিকার নেই। অধিকার কেন বলছি, সামর্থ্য আমার নেই। তাই মনের তৃষ্ণা মনে চেপে রেখে এ জীবন তরুণীতে ভেসে যেতে হবে। সৃষ্টির আদি যুগে সৃষ্টি হয়েছিল নর আর নারী। বিধাতা তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছিলেন মিলর আকাঙ্ক্ষা, আর সেই দিন থেকে তারা পরস্পর মিলিত হচ্ছে। সেই দিন থেকে নারী পুরুষের কাছে চেয়েছিল আশ্রয়। পুরুষও তাকে তুলে ধরে স্থাপন করেছিল নিজের বুকে। সোহাগ করে চুম্বনের সাথে জানিয়েছিল তার প্রেমের আলিঙ্গন। নারী হয়তো বলেছিল, অপরিচিতা আমি, তুমি এতখানি বিশ্বাস করলে আমাকে? আমিও তোমায় এমন কিছু দেব যা জগতে কেউই দিতে পারবে না। নারী দিল পুরুষকে তার সন্তান। সে চমকে উঠল, দেখল কচি মুখে ফুটে উঠেছে তারই প্রতিচ্ছবি। পুরুষ ভাবে, মৃত্যু এলেও তাতে ভয় নেই, কারণ বাঁচবার একটা উপায় তো আমি পেয়েছি। আমি বেঁচে থাকব আমার এই ছোট সন্তানের মধ্য দিয়ে। তাই বোধহয় সন্তান মানুষের কাছে এত প্রিয়। সেই দিন থেকে একই নিয়মে মনুষ্য জগতের সৃষ্টি চলেছে। এতটুকু ব্যতিক্রম হয়নি তা থেকে। আজও মানুষের কাছে সন্তান এত প্রিয়। দুর্ভাগ্য আমার, আমি সন্তান সুখ থেকে চিরদিনের মতো বঞ্চিত। আমার প্রতিচ্ছবি কোনো কচি মুখে ফুটে উঠবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে আমার সব কিছু। এই জগতে কেউই আমার পরিচয়ে আর বাঁচবে না। যাক, এতক্ষণ কেবল নিজের দুঃখের কথাই বলে গেলাম। এখন বলি, কি করে সেদিন বিয়ের আসরে গিয়ে আমি উপস্থিত হলাম। জেনে শুনে তোমার সর্বনাশ করার ইচ্ছা আমার ছিল না, তবু ঘটনাচক্রে তা হলো। তোমার মুমূর্ষ পিসিমার কাছে বাবা কথা দিয়ে এসেছিলেন তোমাকে ঘরে নেবেন। মার তোমাদের অবস্থা দেখে বোধহয় করুণা হয়েছিল। ওরা সকলেই ভুলেছিলেন তোমার রূপে, চেয়েছিলেন অর্থের আভিজাত্যের সঙ্গে গরিবের মেয়ে ঘরে আনার সৌজন্যটুকু দেখাতে। পাছে আমি আপত্তি করি, তাই দিল্লিতে কোনো খবরও গেল না আমার কাছে। এর আগেও দু একটা বিয়ের সম্বন্ধ তারা স্থির করেছিলেন, তাতে আমি আপত্তি জানিয়েছিলাম। তাই এবারে কোনো আয়োজনের ব্যবস্থা নয়,
সরাসরি আমার কাছে খবর গেল মায়ের অসুখ। যেদিন আমি বাড়ি পৌঁছলাম সেই দিনই শুনলাম রাত্রে আমার বিয়ে। মাকে আপত্তি জানালাম। তিনি বললেন, এই বিয়ে না করলে তাদের মাথা নিচু হবে, সমাজে আর মুখ দেখাতে পারবেন না, আত্মহত্যা ছাড়া তার আর কোনো উপায়ই থাকবে না। রাত্রে বাধ্য হয়ে বর সেজে তোমাদের বাড়ি গেলাম। আমাদের বিয়ে হয়ে গেল। জমিদারের একমাত্র পুত্রের বিয়ে, তার উপর সুদর্শন মিত্রেরও নিজস্ব 3খানা চালু কয়লা খনি। এ কি কম কথা? আয়োজনের ত্রুটি হলো না কোথাও, কিন্তু বিশ্বাস করো এতটুকু শান্তি আমার মনে ছিল না। আজ বলতে বাধা নেই, কিন্তু বিয়ের রাত্রে তোমার রূপ দেখে আমি ভুলেছিলাম। ভেবেছিলাম স্বামীর অধিকারের বিনিময়ে আমি চেয়ে নেব তোমার কাছ থেকে তোমার বন্ধুত্ব, যা আমার এই দগ্ধ জীবনে হয়ে থাকবে শান্তির বাড়ি। তুমি হয়তো মনে ভাবছ, এ আকাঙ্ক্ষা কেন? তার উত্তরে আমি বলবো, চাঁদকে তো মানুষ কোনোদিন পায়নি, কিন্তু মানুষ তো তাকে ভালোবেসেছিল। তার প্রশস্তি তো রচনা করেছে, জয়গান করেছে যুগে যুগে। এও ঠিক তাই। কিন্তু ফুলশয্যা রাতে সব কথা জানাবার পর দেখলাম তোমার চোখে জল। অবশ্য এই জল যে কিসের তা আমার জানা নেই। সেদিন তোমার পিসিমার অসুখও খুব বেড়েছিল, কিন্তু আমি ধরে নিলাম তোমার চোখের জলের কারণ নারীর চিরন্তন আকাঙ্ক্ষা পূর্ণ হবে না বলে। আমার কাছে থাকলে তুমি মা হতে পারবে না কোনোদিন। পরের দিন তোমার পিসিমা মারা গেলেন। পৃথিবীতে তোমার আত্মীয় বলতে আর কেউ রইল না। তখন আইনত বা সামাজিক নিয়মে তোমার একমাত্র আত্মীয় বা অভিভাবক আমি। কিন্তু আমার কাছে থাকলে তুমি তো শান্তি পাবে না কোনো দিন। বাবা মাকে একথা জানালে তারা হয়তো বলতেন, তাতে কি হয়েছে, ও আমাদের বাড়িতে থাকবে। কিন্তু তাতে হতো কি জানো, তোমাকে গলা টিপে মেরে ফেলাই হতো। আমাদের বাড়ির পাথর আর ব্রোঞ্জের মূর্তিগুলোর সঙ্গে আর একটা সচল মূর্তি যুক্ত হতো। প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠা হতো না কোনো দিনই। তাই আমি নিজের মাথায় তুলে নিলাম এই কলঙ্কের ডালি। আমি পুরুষ, সময়ের সঙ্গে আমার এই কলঙ্ক একদিন মুছে যাবে, তাই আমি ভাবি না কিছু। গোবিন্দবাবুর সঙ্গে তোমাকে পাঠিয়ে অর্ধেন্দুর সঙ্গে তোমার পরিচয় করে দেওয়ার মধ্যে আমার হাত ছিল। গোবিন্দবাবু আমাদেরই পুরনো ম্যানেজার, অর্ধেন্দুর বাবার বন্ধু নন। আমার অনুরোধে এটুকু অভিনয় করেছেন। উপহারগুলো আমারই দেওয়া। তুমি হয়তো বলবে, দেবার কি প্রয়োজন ছিল? আমি বলবো, পৃথিবীতে আমি ছাড়া তোমার মঙ্গলাকাঙ্ক্ষিত আর কেউ নেই। তোমার পিসিমা মৃত্যুর আগে আমার হাতে তোমায় তুলে দিয়ে গেছেন। হে বন্ধু, বিদায়। জীবনে হয়তো আমাকে তুমি ভুলে যাবে, কারণ তুমি স্বামী পাবে, পুত্র পাবে, কন্যা পাবে। করুণা করে একবার ভেবে দেখো, আমি কি পেলাম? আমাদের এখানে যতদিন তুমি ছিলে, তোমার জীবনে হয়তো সেগুলো দুর্যোগের রাত, আর আমার জীবনে সেই কটা দিন হলো পূর্ণিমার চাঁদ। তার উজ্জ্বল আলো কি জীবনভর অমাবস্যাকে পূর্ণ করে রাখবে। চিঠির শেষে লিখছি, যদি কোনোদিন প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে লজ্জা বোধ করো না। জানবে আমি চিরদিন তোমার পথ চেয়ে বসে রইলাম। এ জীবনে তোমায় পেলাম না, দুঃখ নেই। আমার ভালোবাসা তোমাকে টেনে আনবে আমারই কাছে পরজীবনে। এইটুকু সান্ত্বনা নিয়েই বলি, বন্ধু হে, রহ মোর সাথে। ইতি তোমারই বন্ধু সুদর্শন। চিঠিখানা পড়ে অভিভূত হয়ে পড়লাম। এমন মানুষও আছে পৃথিবীতে। হোক আমার অফিস কামাই,
যে করে হোক এই চিঠিখানা ইলার কাছে পৌঁছে দিতেই হবে, নইলে সে কোনোদিনই জানতে পারবে না একটি মানুষ দূর থেকে তাকে কতখানি ভালোবেসেছে। তার ভালোবাসার বিনিময়ে ইলা হয়তো কিছুই দিতে পারবে না, কিন্তু শ্রদ্ধার সঙ্গে তাকে তো একটা অন্তর থেকে প্রণাম জানাতে পারবে। যে মানুষটিকে সে দুর্বল, পঙ্গু, স্বার্থপর মনে করেছিল, এ চিঠি পাবার পর হয়তো তাকে দেবতার আসনে বসাবে। তাই এই চিঠিখানা তার হাতে পৌঁছে দেওয়া একান্ত প্রয়োজন। নমস্কার। গল্পটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।